আসসালামু আলাইকুম সবাইকে। সিইও অ্যান্ড এগ্রি ফিজিক্সের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি টপিক 17 পর্যন্ত মোট 4টা চ্যাপ্টার কভার করছি। আজকের ক্লাসে আমি চেষ্টা করতেছি আরো নতুন 2টা চ্যাপ্টার কভার করার এবং আমাদের টপিক 18 থেকে সামনে পর্যন্ত যাব। চলো আমরা শুরু করি। আজকের প্রথম টপিক হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এটা আমাদের টপিক 17 থেকে শুরু হলো, আমরা টপিক 30 পর্যন্ত যাব টোটাল। খেয়াল করে দেখো, মনে করো দুইটা বস্তু কণা, একটা হচ্ছে M1 ভরের বস্তু, এটা কোনো একটা গ্রহ হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে। এটা হচ্ছে M2 ভরের একটা বস্তু, তারা পরস্পর থেকে টোটাল d দূরত্বে অবস্থান করতেছে। তো নিউটনের সূত্র অনুসারে এই দুইটা বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেই মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, M1 ইন্টু M2, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা জিনিস কিন্তু আমরা একত্রিত করি, F প্রপোর্শনাল থাকতেছে M1 M2 বাই d স্কয়ার। ওকে, এই প্রপোর্শনাল সিম্বলটা উঠে যেটা কনস্ট্যান্ট আনার চেষ্টা করি, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক g। এই মহাকর্ষীয় ধ্রুবক জিনিসটা খুবই জরুরি একটা জিনিস। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা নিয়ে কোশ্চেন আসছে আরও 19-20-এ। দেখো, বের করার চেষ্টা করি। মহাকর্ষ ধ্রুবকের মান হচ্ছে g ইকুয়ালস, এটা হবে f d স্কয়ার m1 m2। ফার্স্ট আওয়ারে ইউনিট বের করে ফেলি। বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার স্কয়ার, নিচে হইতেছে কেজি। দুইটা কেজি হয়ে কেজি স্কয়ার থাকবে। আলটিমেটলি এটা আমরা লিখতে পারি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মাত্রাটা লেখা ফেলেন ভাইয়া। মাত্রাটা খুব সহজ। উপরে, ওকে একটু ওয়েট, মাত্রাটা লেখা খুব সহজ। উপরে বলের মাত্রা, দূরত্বের মাত্রা, ভরের মাত্রা। তো চিন্তা করে দেখেন, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, দূরত্বের মাত্রা হচ্ছে এল স্কয়ার, নিচে ভরের মাত্রা সেটা হয়ে গেছে এম স্কয়ার। আলটিমেটলি কাটাকাটি করলে আমরা মাত্রাটা পাচ্ছি এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা। মহাকর্ষ ধ্রুবকের মান কত? দেখো, 1 কেজি ভরে দুইটা বস্তুকে যদি তোমরা একক দূরত্বে অবস্থান করি, অর্থাৎ এই দুইটা বস্তু কণার ভর যদি 1 কেজি করে হয় এবং তারা যদি পরস্পর টোটাল 1 মিটার দূরত্বে অবস্থান করে, তবে বস্তুদ্বয়ের মধ্যকার যে আকর্ষণ বলের মান, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান। এটা আর কিছুই না, 6.67 ইন্টু 10 ইনভার্স 11 এর সমান। ওকে, তো আমরা এই সম্পর্কিত কিছু প্রশ্ন সমাধান করে ফেলি। চলো, দুইটা বস্তু, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয়ে যায়, সেটা হয়ে গেছে অভিকর্ষ বল। এবং সেই অভিকর্ষ বলের মান F ইকুয়ালস টু থাকতেছে, সেক্ষেত্রে ধরো একটা M1 ভরের বস্তু, দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, ধরো M2 টা হচ্ছে আমাদের আর্থ M, হ্যাঁ, আর এই M1 টা হচ্ছে আমাদের সেই বস্তু কণাটা স্মল m। তাহলে সেক্ষেত্রে আমার মহাকর্ষের সূত্র F ইকুয়ালস টু থাকতেছে g ইন্টু বস্তুদের ভরের গুণফল, পৃথিবীর ভর m ইন্টু বস্তুকণার ভর। এবং তুমি তো জানো, পৃথিবীর সাপেক্ষে একটা বস্তু যখন পৃষ্ঠে অবস্থান করে, ধরো এটা হচ্ছে কোনো একটা বস্তু, এটা পৃথিবীর পৃষ্ঠে m ভরের বস্তুটা অবস্থিত আছে, কেন্দ্র থেকে যে দূরত্বটা থাকে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়ে গেছে r স্কয়ার। এই ফোর্সটা, এটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি, যেখানে জি একটা কনস্ট্যান্ট মান, এম পৃথিবীর ভর এটাও একটা কনস্ট্যান্ট মান, আর পৃথিবীর ব্যাসার্ধ সেম কথাবার্তা। এই তিনটা কনস্ট্যান্টকে একত্রিত করে আমরা বলতে পারি এম ইন্টু জি। এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজীয় ত্বরণ। অর্থাৎ কোন একটা বস্তু পৃথিবীর দিকে ছেড়ে দিলে যেই ত্বরণে সেটা পৃথিবীর দিকে আকর্ষিত হবে, সেই ত্বরণের মান হচ্ছে জি। পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে গড় মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে কোন একটা বস্তুর আকর্ষণ বলের পরিমাণ হচ্ছে F ইকুয়ালস টু mg, অভিকর্ষ বলের মান। এটাকে সাধারণত আমরা ওই পৃথিবীর সাপেক্ষে বস্তুর ওজনও বলে থাকি। আমাদের যে প্রথম কোশ্চেনটা খেয়াল করো, বলা হচ্ছে 12 মিলিগ্রাম ভরের একটা বস্তুকে পৃথিবী তার নিজের সেন্টার বরাবর কত বল দ্বারা আকর্ষণ করবে। চিন্তা করে দেখো, আমরা বলতে পারি ফোর্স F ইকুয়ালস টু হচ্ছে mg। 12 মিলিগ্রামের বস্তুটা ছিল, তাহলে সিম্পল ভাবে এটাকে আমরা সিম্পল ভাবে কেজিতে কনভার্ট করব, এবং জি এর মান তো 9.8। খুব সহজে সলিউশনটা করলে, ভর্তি পরীক্ষার্থী তোমরা 9.8 ধরে করো না, 10 ধরে করো, 10 ইনভার্স 2 হয়ে যাবে 0.12 নিউটন অ্যাপ্রক্সিমেটলি। তো এটা হচ্ছে অভিকর্ষ বল রিলেটেড প্রবলেম। চিন্তা করে দেখো, যদি বলা হইতো 12 মিলিগ্রাম ভরের কোন একটা বস্তুকে পৃথিবীর সেন্টারে নিয়ে যাওয়া হইতেছে, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে অভিকর্ষ বলের মান কত? শূন্য। ঠান্ডা মাথায় বুঝিও যে 12 মিলিগ্রাম ভরের একটা বস্তুর ওজন কত, উত্তর সেম। 12 মিলিগ্রাম ভরের একটা বস্তুকে পৃথিবী কত বলে টানবে, উত্তর সেম। 12 মিলিগ্রাম ভরের একটি বস্তুর পৃথিবীর সেন্টারে নিয়ে গেলে অভিকর্ষ বলের মান কত,
জিরো, কারণ পৃথিবীর কেন্দ্রে আর এর মান জিরো হয়ে যাওয়ার কারণে জি এর কোনো মান থাকে না, জি ইকুয়ালস টু জিরো হয়ে যায়। পৃথিবীর সেন্টার বরাবর জি এর কোনো মান থাকে না, পৃথিবীর বাইরে অর্থাৎ তুমি যদি অনেক দূরে নিয়ে যাও, অসীমে নিয়ে যাও, সেক্ষেত্রে অভিকর্ষ কোনো ত্বরণ থাকে না, জি ইকুয়ালস টু জিরো হয়ে যায়। দ্যাটস ওয়াই কোনো প্রকার ফোর্স থাকতেছে না। তাহলে তুমি চিন্তা করে থাকো পৃথিবীর সেন্টারে জি জিরো, দ্যাটস ওয়াই এফ ইকুয়ালস টু জিরো। সেম কোশ্চেনটাকে কোশ্চেন ব্যাংকে এভাবে আসতে দেখা যায়, বলা হয় 12 মিলিগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর ভর কত। তো আমরা খুব কনফিউজড হয়ে যাই অ্যান্ড শূন্য জায়গাতে ব্যস্ত হয়ে পড়ে, এটা করা যাবে না। কোন একটা বস্তুর ভর এটা ইউনিক প্রপার্টি, এটা পৃথিবীর সেন্টার হোক পৃথিবীর বাইরে হোক সব জায়গায় কি থাকতেছে, সেম সেম থাকতেছে, রাইট। এবার একটা কোশ্চেন চিন্তা করো তো, তোমাকে যদি বলা হয় পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুর ওজন হচ্ছে 19.8 নিউটন, বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ভর কত। শূন্য দাগাবে না, কারণ বস্তুর ভর একটা ইউনিক প্রপার্টি, রাইট। তাহলে যদি পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ওজন 19.8 নিউটন হয়, তার ভর হচ্ছে 2 কেজি, যেটা পৃথিবীর সেন্টারে হোক পৃথিবীর বাইরে কোথাও হোক ভরটার মানটা কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে এটা উত্তর হবে 2 কেজি। এরকম ছোটখাটো জিনিস ভুল করা যায় না, একটু খেয়াল রাখবেন। মনে করো দুইটা বস্তু M1 এবং M2, এবং এই দুইটা বস্তুর মাঝখানে দূরত্ব হচ্ছে d। এমত অবস্থায় তাদের মধ্যকার আকর্ষণ বলের মান হচ্ছে F। ঠিক আছে, বলা হইতেছে দুইটা বস্তুর মাঝখানে যদি কোনো একটা কাঠের দেয়াল নিয়ে আসা হয় অথবা কোনো একটা ব্লক রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে মহাকর্ষ বলের মানটা কত হবে, F/2 বা 1F, 2F, 3F, 4F। কি চিন্তা করতে পারি? তো চারটা অপশন দিয়ে দিলাম, চিন্তা করো যে দুইটা বস্তুর মাঝখানে যখন কোনো প্রকার ব্লক ছিল না, তখন আমার মহাকর্ষ বলের মান ছিল F। যখনই আমি তার মধ্যে একটা কোনো অবস্টেকেল দিয়ে দিলাম, সেক্ষেত্রে ফোর্সের মান কত থাকবে, সেম F, 2F, 3F, 4F। উত্তরটা থাকবে মহাকর্ষ বলের মান অপরিবর্তিত থাকবে। কেন? কারণ মহাকর্ষ বলের মান কখনোই মাধ্যমের উপর ডিপেন্ড করে না। দুইটা বস্তুর মধ্যকার মাধ্যম যা ইচ্ছা তা হতে পারে, মহাকর্ষ বলের মান অপরিবর্তিত অবস্থায় থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে মহাকর্ষ বল F আকারেই থাকতেছে। আমাদের নেক্সট যে টপিকটা স্টার্টটা টপিক, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ থেকে কি ধরনের প্রশ্ন আসে চিন্তা করে দেখো। পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু অবস্থিত হয়, সেই বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়ালস টু হচ্ছে জি এম বাই আর স্কয়ার। শুধু পৃথিবীর পৃষ্ঠে কোনো, যে কোনো গ্রহের পৃষ্ঠে অবস্থিত বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে সেই গ্রহের ভর এবং সেই গ্রহের ব্যাসার্ধের বর্গ। মনে থাকবে। তো অভিকর্ষ ত্বরণের মান মূলত তিনটা কারণে পরিবর্তিত হয়। প্রথম কারণ সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কারণে, রাইট, তোমার অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হচ্ছে, আহ্নিক গতির কারণে চেঞ্জ হইতেছে। সেকেন্ডলি সেটা হচ্ছে এইচ গভীরতা বা উচ্চতায় তুমি যদি কোনো একটা বস্তুকে শিফট করো, পাহাড়ে নিয়ে যাও, খনিতে নিয়ে যাও, সেক্ষেত্রে জি এর মান পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এইচ উচ্চতা কিংবা গভীরতার কারণে অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়। এবং ফাইনালি সেটা হচ্ছে পৃথিবীর শেপের কারণে। পৃথিবীর শেপ তো সব জায়গায় সুষম না, কোথাও উঁচু কোথাও নিচু, দ্যাটস ওয়াই জি এর মান পরিবর্তিত হচ্ছে। তো আমাদের ম্যাথ সাধারণত এই প্রথম দুইটা থেকে আসে। পৃথিবীর কৌণিক বেগ যদি ওমেগা হয়, তার জন্য অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে জি ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ। তো ধরো এটা হচ্ছে পুরা পৃথিবীটা, পৃথিবীর উলম্বের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ধরো ল্যামডা। ধরো কোনো একটা বিন্দু হচ্ছে এ, সেই এ বিন্দুটা পৃথিবীর সেন্টার থেকে যে দূরত্বে আসছে সেটা হচ্ছে আমার আর ব্যাসার্ধ, এবং সেই এ বিন্দুটা যতটা অ্যাক্সিসে অবস্থিত, যতটা অক্ষাংশে অবস্থিত উলম্বের সাথে উৎপন্ন কোণ, সেটা হচ্ছে আমার ল্যামডা। দেখো এ বিন্দুটা যখন শিফটেড হইতে থাকে, বিভিন্ন বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হইতে থাকে। ঠিক আছে, এ বিন্দু যদি শিফট হইতে হইতে একটা সর্বোচ্চ বিন্দু এখানে চলে আসে, তো সেক্ষেত্রে আমার ল্যামডার মান হয়ে যাবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে জি এর মানটা হয়ে যেতেছে সর্বোচ্চ। তোমরা আমরা জানাও জি এর মান সর্বোচ্চ কোন অঞ্চলে, মেরুতে না বিষুব অঞ্চলে? এই বিন্দুটা যদি কমতে 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 ঠিক অক্ষের উপরে চলে আসে, সেক্ষেত্রে ল্যামডার মান হয়ে যায় 0 ডিগ্রি। অর্থাৎ সেক্ষেত্রে আমার জি হয়ে যায় সর্বনিম্ন। ঠিক আছে বলাবান? তাহলে এই জায়গাতে আমার জি এর মান ম্যাক্সিমাম থাকতেছে, এই জায়গাতে আমার জি এর মানটা কি থাকতেছে, মিনিমাম থাকতেছে। অর্থাৎ জি এর মানের কোনো প্রকার পরিবর্তন হইতেছে না, জি এর মানের পরিবর্তন হইতেছে। ঠিক আছে, তো দেখো এই ল্যামডার মান এবং আর তো বুঝতেছি পৃথিবীর ব্যাসার্ধ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা এইভাবে বের করতে পারো, পৃথিবীর 2π/t, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে টি। ঠিক আছে, তো বা পৃথিবীর সাপেক্ষে অন্য কোনো একটা গ্রহ যদি বলে, সেই গ্রহের পর্যায়কাল টিটা এখানে বসায় দিবা, চলতেছে। উচ্চতা ছাড়াও মানে আহ্নিক গতি ছাড়াও উচ্চতা এবং গভীরতার জন্য আমার অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হয়। পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুকে আমি এইচ গভীরতায় নিয়ে যাই, অর্থাৎ নিচের দিকে নামায় ধরো এই বিন্দুতে নিয়ে আসি, এইচ গভীরতায় নিয়ে আসি, কিংবা এইচ উচ্চতায় নিয়ে যাই, তাহলে দুই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হচ্ছে।
এইচ উচ্চতার জন্য জি এর ভ্যালু হইতেছে জি এইচ ইকুয়ালস টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যেখানে জি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ অভিস্তরণের মান 9.8 থাকে সাধারণত, অন্যান্য গ্রহের জন্য ডিফারেন্ট হয়ে যেতে পারে। এন্ড এইচ গভীরতার জন্য যদি চিন্তা করি, এইচ গভীরতায় জি এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 1 - 2h/r, যেখানে এইচ হইতেছে পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে গভীরতা, অর্থাৎ উপরের সাপেক্ষে কতটা নিচে তুমি নামতেছো সেটার মান। -2h/r হবে না, এটা হবে 1 - h/r। চিন্তা করে দেখো তো, যদি আমি এইচ এইচ এর মান বাড়াইতে বাড়াইতে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে খনন করতে 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 ঠিক ব্যাসার্ধ পর্যন্ত পৌঁছে যায়, পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যায়, এইচ এর মান আর এর সমান হয়ে গেলে সেক্ষেত্রে জি এইচ এর মান কত হয়ে যেতেছে? 0 হয়ে যেতেছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা যে 0, আমরা এভাবে চিন্তা করতে পারি। তোমরা জি এম বাই আর স্কয়ার সাপেক্ষে চিন্তা করো না যে আর এর মান 0 করলে তো ভাইয়া জি এর মান অসীম, ওইটার সাপেক্ষে হবে না। কেমন? ওইটা হইতেছে পৃথিবীর পৃষ্ঠের জন্য গভীরতা সূত্র আলাদা হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনটাতে বলা হইতেছে কোন একটা গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের 3 গুণ হইলে আমাকে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান বের করতে হবে। অর্থাৎ আমার সেই আননোন গ্রহটার ভর m2 পৃথিবীর ভরের প্রায় 3 গুণ, সেটা হচ্ছে 3m1। ওই গ্রহের ব্যাসার্ধও সেম কথা, পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। এবং পৃথিবীর পৃষ্ঠ বিস্তীর্ণের মান যেটা হচ্ছে 9.8, ধরো g1 = 9.8, আমাকে g2 বের করতে হবে। এই টাইপের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ের একটু কমন কোশ্চেন, এগুলো অনেক বেশি পরিমাণে আসে। চিন্তা করে দেখো, এটা JU 15-16 আসা কোশ্চেন। চিন্তা করেন ভাই, যে আমরা যদি এভাবে বের করি g2/g1 হচ্ছে g2 এর জন্য অভিকর্ষণ সূত্রটা বসাও, g1 এর জন্য বসাও, সেটা হয়ে যাবে gm1/r² gm2/r2²। সিম্পলি দুই পাশ থেকে জি অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মান যেহেতু কনস্ট্যান্ট, কাটাকাটি করতে পারি, তাহলে থাকতেছে g2 = g1 ইন্টু m2/r2² r1² তাহলে একটা কাজ করো, m2 এর মান বসায় দাও, তাহলে আলটিমেটলি থাকতেছে 9.8 ইন্টু 3, এবং r2 এর মান বসায় দিলে 9 হয়ে গেলে থাকতেছে 9.8/3। রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি 3.33 এর আশেপাশে আসবে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে মুক্তিবেগ রিলেটেড। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মানে কি? পৃথিবী পৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটি পৃথিবীর মায়া কাটে পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যায় এবং আর পুনরায় পৃথিবীতে ফিরে আসে না, সেই নিক্ষিপ্ত বেগকে আমরা বলতেছি মুক্তিবেগ। তোমরা ভাবো মনে হয় যে আপনি কি এরই মুখস্থ করেন তোতাপাকির মতো? না, সিম্পল জিনিসপাতি। মুক্তিবেগ মানে যেই ব্যাগে কোনো একটা বস্তু কণার মুক্তি মেলে, রাইট? তো তুমি এত ব্যাগে নিক্ষেপ করো যে বস্তু কণা পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে গেছে, আর কখন আসবে? মুক্তিবেগ বের করার বেশ কয়েকটা প্রসেস আছে। মুক্তিবেগ ভিই এসকেপ ভেলোসিটি বলতে পারি √2gm/r, কিংবা বলতে পারি √2gr। ওকে, প্রথম সূত্রটাতে আমরা গ্রহের ভর ব্যাসার্ধের সাপেক্ষে বের করি, দ্বিতীয়টাতে গ্রহের অভিকর্ষ ত্বরণ। যদি পৃথিবী হয়ে থাকে খুব সহজে বের করতে পারবা। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান বসায় দিলে পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। এই ইনফরমেশনটা সিইওর জন্য খুব ইম্পর্টেন্ট, একদম স্টার্ট টপিক। এটা বেশ কয়েক বছর রিপিটেডলি আসছে, তো একটু জেনে রাখবে। এগুলো তো খুব কঠিন প্রশ্ন না যে পৃথিবীর মুক্তিবেগ কত, রাইট? কিলোমিটার/সেকেন্ডে কত, মাইল/সেকেন্ডে কত। তো সাধারণত দেয় কি, একটা গ্রহের ভরের সাথে আরেকটা গ্রহের ভরের সম্পর্ক বের করতে বলে, দেন ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের সাপেক্ষে কত গুণ বেশি না কম এগুলা যাচাই করতে বলে। আমরা একটা কোশ্চেন দেখে ফেলি, চলো। আমাদের পরের কোশ্চেনটা বলতেছে কোন একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ হলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? ওই যে কম্পারিজনের কোশ্চেন। ঠিক আছে, চেক করো। দেখো, কোন একটা গ্রহের ব্যাসার্ধ, অর্থাৎ ধরো R2 হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ R1/2। ঠিক আছে, দেন বলতেছে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, অর্থাৎ g2 হচ্ছে 4g1। ইজি, আমরা বলতে পারি গ্রহের পৃষ্ঠের মুক্তিবেগ VE1 হচ্ছে √2g2r2 √2g1r1। ইজিলি করে ফেলছি জি এর সাপেক্ষে। তাহলে ভাই একটা কাজ করেন, দুই পাশ থেকে 2 কাটতে পারি, ওপর নিচে। VE2 VE1 √g2 এর জায়গায় বসাই দিতে পারি 4g1, নিচে g1। r2 এর জায়গায় বসাই দিতে পারি r1/2 r1/2
R1, কাটাকাটি করো সবগুলা, তাহলে থাকতেছে 4/2, দেন VE2 থাকতেছে √2 ইন্টু VE1, অর্থাৎ ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের √2 গুণ হবে। ঠিক আছে, তো এরকম অ্যানালাইসিসের ম্যাথগুলো আসে যেগুলো মানে ইজিলি মুখে মুখে করা যায়, ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, বাট সময় সাপেক্ষ। তুমি যদি এখানে একটু প্যাচ লাগায় ফেলতে পারো ভালো মতো, কারা কারা প্যাচ লাগাবা? কেউ আছে মহারথী মানুষ, ভিই এর মান বসায় দিবে 11,200, কেন বসানোর দরকার? আমার জানতে চাইছে পৃথিবীর সাপেক্ষে কত গুণ। তুমি যতক্ষণ পর্যন্ত মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে ভ্যালু বসানো থেকে দূরে থাকবা, বিরত থাকবা, ততক্ষণ তুমি সেফ থাকবা, ভুল তোমার তত কম হইব। যত বেশি ভ্যালু বসাইতেছো ভুলের সম্ভাবনা বাড়তেছে। এটা কুইক কথা বলাও জরুরি, সেটা হচ্ছে কোন একটা বস্তুকণার মুক্তিবেগ ওই বস্তুর ভরের উপর নির্ভরশীল না। এছাড়া অনেকগুলো জিনিস আছে যেগুলো বস্তুর ভরের উপর নির্ভরশীল হয় না, সাধারণত গ্রহের ভরের উপর নির্ভরশীল। আমাদের পরের টপিকটা, এটা হচ্ছে একটা বিবিধ টপিক, কারণ এই টপিকের মধ্যে আমি কৃত্রিম উপগ্রহের কথা বলবো, কেপলারের সূত্রের কথা বলবো। এই দুটো টপিক খুবই কম জরুরি টপিক, অনেক কম পরিমাণে আসে, আসলে ডিরেক্ট সূত্রটা আসতে পারে, সম্ভাবনা অনেক কম। জেনে রাখো তবু যে কৃত্রিম উপগ্রহ থেকে আমরা কৃত্রিম উপগ্রহের ব্যাগ বের করতে বলা হয়, দিয়ে দেয় ডিরেক্ট। তোমার তো ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ছাড়া তুমি কেমনে কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করবা? যে ক্যালকুলেটর সাপোর্টেড অবস্থায় আছে ওইটা দিয়ে এত বড় হিসাব দিবে না যখন। তো দেখো, স্টিল ডিরেক্ট সূত্র জেনে রাখা ভালো, কৃত্রিম উপগ্রহের ব্যাগ এবং পর্যায়কালের রাশিমালা। যদি তোমার কাছে পৃথিবীর ভর গ্রহের ভরের সাপেক্ষে বলা হয়, উপরেটা সাপেক্ষে করতে পারো। আর সাধারণত গ্রহের ভরটা না বললে আমরা সিম্পলি এটা সাপেক্ষে করে ফেলি, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কাল নিয়ে কথা উঠছে যেহেতু, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি 24 ঘন্টার সমান হয়ে যায়, সেটা কিন্তু একটা কিসে পরিণত হয়? ভূস্থির উপগ্রহে পরিণত হয়। এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে ঠিক 36,000 কিলোমিটার ওপরে যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহে স্থাপন করা হয়, তবে তার পর্যায়কাল 24 ঘন্টা হইতেছে, মানে সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হচ্ছে। ঠিক আছে, ইনফরমেশন মাথায় রাখবেন। কেপলারের সূত্র কি বলছে? কেপলারের সূত্র হচ্ছে কোন একটা গ্রহের গড় পর্যায়কালের বর্গ T² ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক। ভাইয়া এদিকে বোঝানোর অনেক কিছু আছে, গড় ব্যাসার্ধ মানে কি বোঝানো হইতেছে, অনেক কিছু আছে বোঝানোর মতো। আমরা সিম্পল ছোট করে মনে রাখবো যে কোন একটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্ব বা সূর্য হতে ওই গ্রহের ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক। সিম্পলি ফর্মুলাটা মনে রেখে দিতে পারো। চাইলে এটাও লিখতে পারো যে ভাইয়া T1/T2 হোল স্কয়ার ইকুয়ালস টু R1/R2 হোল কিউব। পরের প্রশ্নটা একটু খেয়াল করো, বলা আছে বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ ঢাকার ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে স্থাপন করা হলে তার পর্যায়কাল কত? আমি জানি একদল পাবলিক অনেক হিসাব করতে ব্যস্ত হয়ে যাবা, দরকার কি? 36,000 কিলোমিটার স্থাপন করলে সেটা একটা ভূস্থির উপগ্রহ, সেটা 24 ঘন্টার আশেপাশে পর্যায়কাল হবে। উত্তরটা দেখো একদম ঠিক প্রথম পরের চ্যাপ্টারের মুভ। এই পরের চ্যাপ্টারের শুরু দিকের ফেমাস একটা টপিক হচ্ছে পীড়ন, বিকৃতি, ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ইটিসি। পীড়ন জিনিসটা কি? চিন্তা করে দেখো, কোন একটা বস্তুর উপর বল প্রযুক্ত করলে, কোন একটা বস্তুর আকারের পরিবর্তন যদি করতে চাও, তবে তার প্রতি একক মাত্রায় যে পরিমাণ প্রত্যয়নী বলের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলতেছি পীড়ন। সহজ ভাষায় বোঝাই, আমি যদি আমার এই কলমটা, ধরো এটা যদি ব্যান্ডেড অবস্থায় থাকে, এটা যদি বাঁকানোর চেষ্টা করি, এটার আকৃতি পরিবর্তন করলে এটার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সটা এটার শেপটাকে বজায় রাখতে চাইবে। এটার ফোর্স বা যেই ফোর্সটা এটার শেপটাকে বজায় রাখতে চায়, সেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। যে পরিমাণ প্রত্যয়নী বল প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছে তাকে আমরা বলতেছি সিম্পল ভাষায় পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পীড়ন ইকুয়ালস টু হচ্ছে, উপরে হচ্ছে ভাইয়া প্রত্যয়নী বল F, নিচে হচ্ছে পার এরিয়া, যেহেতু প্রতি একক ক্ষেত্রফলে বলছেন, এটাকে আমরা পীড়ন আকারে মনে রাখতে পারি। আর বিকৃতি হচ্ছে এই যে প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে, তুমি যে বল প্রযুক্ত করতেছো, বল প্রযুক্ত করার কারণে পদার্থের একক মাত্রার যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বিকৃতি। সিম্পল ভাষায় আমরা বলতে পারি বিকৃতি ইকুয়ালস টু হচ্ছে পদার্থের প্রতি একক মাত্রার পরিবর্তন, তার উপরে হচ্ছে মাত্রার পরিবর্তন এবং নিচে হইতেছে আদিমাত্রা। এখন অনেকের মনেই বিষয়গুলো একটু ঘুরপাক খাচ্ছে, অনেকে ঝামেলা পাকায় ফেলছে, সেটা হচ্ছে মাত্রা বলতে কি বুঝাইতেছে। এই কথার আলোকে বলতে পারি, চিন্তা করতে পারো, সাধারণত আমাদের বইয়ে 3টা মাত্রার কথা উল্লেখিত আছে, দৈর্ঘ্য, দেন আয়তন, রাইট, আকৃতি দিয়া দৃঢ়তার মাত্রা বুঝাইছে। কোন একটা বস্তু যদি তুমি বল প্রয়োগ করো, তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন করো, তাহলে সেক্ষেত্রে যে বিকৃতিটা পাবা সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে আদি দৈর্ঘ্য। আয়তনের পরিবর্তন করলে উপরে আয়তনের পরিবর্তন, নিচে আদি আয়তন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আয়তন বিকৃতি। আকারের পরিবর্তন করলে সেটা হয়ে যাবে আকার বিকৃতি।
যেমন বিকৃতি 3 প্রকার, পীড়নও সেম ভাবে দৈর্ঘ্য, আয়তন, আকারের সাপেক্ষে 3 প্রকার হয়, এবং এই 3 প্রকার পীড়ন এবং 3 প্রকার বিকৃতির সাপেক্ষে আমার 3টা গুণাঙ্ক আছে। আমি আসতেছি স্লোলি, খাবো। বিকৃতির সমযোজী দুইটা রাশির অনুপাত, কারণ উপরেও মাত্রার পরিবর্তন, নিচেও মাত্রার পরিবর্তন, তাই এটার কোনো প্রকার একক নাই, এটা কোনো প্রকার মাত্রা নাই। ঠিক আছে, বিকৃতি একটি একক মাত্রাহীন রাশি, সিম্পল, ফার্স্ট আওয়ার। সেকেন্ড মাত্রা হচ্ছে পীড়নের মাত্রা হচ্ছে বল এবং ক্ষেত্রফলের মাত্রার অনুপাতে সমান, বা একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। বরাবর মাত্রাটা নিয়ে আসো তো। উপরে হচ্ছে mL/2, বলের মাত্রা mL/2, নিচে হইতেছে L স্কয়ার, অপেক্ষা রাখে না, mL/1 T/2। পোলাপান ক্যাজুয়ালিটি অনেক মুখস্থ করতে চায়, ফজরের সময় উঠে ঠান্ডা মাথায় আমি দেখছি মাত্রা মাত্রা কি, কেন, দরকার কি, লাগে না তো। সিম্পলি ফোর্স এবং ক্ষেত্রফলের মাত্রা বসায় দিবি, কাজ হয়ে যাবে। পরীক্ষা তোর এটা করতে সময় যাবে বড় জোর 2 সেকেন্ড। কেন চাপ নেওয়া যাবো না, সহজে চিন্তা করো। 100 টপিক বইলা ভিডিওতে বসাইছি, তোমার 100 টপিকও দিচ্ছি না, 70টা টপিক দিব বড় জোর। আমি আজকে টপিক 30 পর্যন্ত যাব, ফার্স্ট পেপার শেষ করব। ফার্স্ট পেপারে 30টা টপিক হলে সেকেন্ড পেপারে বড় জোর 40টা টপিক হবে। বলো, তাহলে আলটিমেটলি 70 টপিকে তোমার ফিজিক্স ব্যাক। এবার অন্য সাবজেক্টে চিন্তা করো। এখানে ছোটটা কথা বলা বাকি রয়ে গেছে। পীড়নের মান যদি তুমি বাড়াইতে 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 সর্বোচ্চ লেভেলে নিয়ে যাও, সেই সর্বোচ্চ পীড়নের মানকে আমরা বলতেছি অসহ পীড়ন, মানে যার সহ্য হচ্ছে না, অসহ পীড়ন। অর্থাৎ পীড়নের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলতেছি আলটিমেটলি কি রে, অসহ পীড়ন। ধরো কোন একটা বস্তু তুমি একটা দড়ির সাহায্যে ঝুলানোর চেষ্টা করতেছো, পুরোটা নাইলনের সুতার মাথায় একটা বস্তু ঝুলাইয়া দিছো। বস্তুর ভর বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ যে পরিমাণ ভর ঝুলাইলে বস্তুর একদম আর পীড়ন সর্বোচ্চ লেভেলে চলে যাবে, অর্থাৎ প্রত্যয়নী বল সৃষ্টি হওয়া সর্বোচ্চ লেভেলে হয়ে গেছে। আর প্রত্যয়নী বল সৃষ্টি হওয়া সম্ভব না, আরেকটু ভর ঝুলালে বস্তুটা ছিঁড়ে যাবে, সেই পীড়নটাকে বলা হচ্ছে অসহপীড়ন। আর যেই ভর ঝুলানোর কারণে এই অসহপীড়নটা সৃষ্টি হয়েছে, সেই ভরটাকে বলা হচ্ছে অসহভর। পরে কোশ্চেনটা খেয়াল করো, বলা হইতেছে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের অসহপীড়ন দেওয়া আছে। ওই তারের জন্য অসহ ভারের পরিমাণটা নির্ণয় করতে হবে। চিন্তা করে দেখো, ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তুমি অসহ পীড়ন মানে পীড়নের সর্বোচ্চ মান F/A, সেটার ভ্যালু দেওয়া আছে, রাইট? তুমি ক্ষেত্রফলের সাপেক্ষে ওই তারের উপর প্রযুক্ত টোটাল প্রত্যয়নী বলের মানটা নিয়ে আসতে পারো, ইনটু A। প্রত্যয়নী বল মানে হচ্ছে ভর ইনটু ওজন, ইকুয়ালস টু হচ্ছে এই ফুল রেজাল্টটাকে রাখতে পারো একসাথে। দেন অসহ ভরের মানে তো চাইছে, তাহলে M ইকুয়ালস টু হচ্ছে টোটালটাকে G দ্বারা ভাগ করে দাও, যা আসবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন গুলো করি নাই, সময় বাঁচানোর জন্য আমরা তাড়াতাড়ি আগাই। আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে গুণাঙ্ক রিলেটেড প্রবলেম গুলো। গুণাঙ্কে কি বলছে দেখো, হুকের সূত্র অনুসারে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে পীড়ন বিকৃতি যদি সমানুপাতিক হয়ে থাকে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। আর এই সমানুপাতিক সিম্বলটা উঠিয়ে দিলে পীড়ন ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু বিকৃতি। দেখো, এই যে কনস্ট্যান্টটা তুমি পাইতেছো, এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। বুঝতেছো? স্থিতিস্থাপকতার গুণাঙ্ক পীড়ন এবং বিকৃতি অনুসারে 3 প্রকার হয়ে থাকে। যদি তুমি দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতিকে রাখো, সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, অর্থাৎ y ইকুয়ালস টু হচ্ছে উপরে দৈর্ঘ্য পীড়ন, সেটার মান হচ্ছে F/A, নিচে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি মানে কি, উপরে মাত্রার পরিবর্তন, নিচে আদি মাত্রা, উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে আদি দৈর্ঘ্য L। এটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা। যদি বলা হয় যে পীড়ন আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, সেক্ষেত্রে আমার হয়ে যাবে এটা আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক যেটা থাকতেছে ইজিলি, উপরে হচ্ছে পীড়ন F/A, নিচে হচ্ছে আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন V। ঠিক আছে, আয়তন পীড়নের বিপরীত রাশিটাকে আমরা বলতেছি, ইনভার্স রাশিটাকে আমরা বলতেছি সংনম্য। এটা একটা এমসিকিউ, জেনে রাখবেন। আয়তন পীড়নের বিপরীত, আয়তন বিকৃতির বিপরীত রাশিকে আমরা বলতেছি সংনম্যতা। দেখো, ইয়ং এর গুণাঙ্ক এবং পীড়নের একক সেম হবে, কারণ এখানে বিকৃতির কোনো প্রকার একক মাত্রা না থাকার কারণে যেটা পীড়নের একক সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের একক এবং মাত্রা। আচ্ছা, একটু থামো। সেটা হচ্ছে যদি বলা হয় যে স্থিতিস্থাপকতা সীমার মধ্যে পীড়ন বিকৃতির গ্রাফ কিরকম, এটা সরলরেখা নির্দেশ করে। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরকে y ইকুয়ালস টু mx সরলরেখা মেনে চলতেছে। এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা ছাড়া কিছুই নেই। স্থিতিস্থাপকতা সীমার মধ্যে, সীমার বাইরে গেলে চেঞ্জ হবে। আমাদের পরের কোশ্চেনটাতে বলতেছে যে কোন একটা তারের উপর যদি পীড়ন 10⁸ নিউটন পার মিটার স্কয়ার প্রয়োগ করা হয়, তবে 1 মিটার দৈর্ঘ্যের ওই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হয় এই পরিমাণ, 3 মিটার পরিমাণ।
সেক্ষেত্রে আমাকে জানাইতে হবে ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু হোয়াট। দেখো ইয়ং এর গুণাঙ্ক y মানে কি ছিল, উপরে হচ্ছে পীড়ন, এটার মান হচ্ছে 10^8, নিচে হচ্ছে বিকৃতি, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আলটিমেটলি 10^3 উপরে উঠলে এটার মান হয়ে গেছে 10^11 নিউটন পার মিটার স্কয়ার। পরের কোশ্চেনটাতে বলা হচ্ছে কোন একটা তারের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, সেটার যদি তুমি দৈর্ঘ্য 7.5% বাড়াইতে চাও তাহলে কি পরিমাণ পীড়নের প্রয়োজন হবে। দেখো আমরা হয়তো বলতে পারি যে ইয়াং এর গুণাঙ্ক অনুসারে y ইকুয়ালস টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে সিম্পলি বলো এখানে আমার পীড়ন হচ্ছে আলটিমেটলি ইয়াং এর গুণাঙ্ক, সেটা হচ্ছে 4 × 10^11 ইন্টু বিকৃতি। দেখো তো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা এল 7.5%, 0.75 ইন্টু 7.5% বাড়ানো হয়েছে, তো এটা 0.75 হবে না, 0.075 ইন্টু কার আদি দৈর্ঘ্যের 7.5% না, তাহলে আলটিমেটলি ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু কি হয়ে গেছে 0.075। এটা আমার বিকৃতি নির্দেশ করতেছে না, তাহলে আমরা এই বিকৃতির মানটা জেনে বসিয়ে দিই 0.075, আলটিমেটলি আমরা মোট পীড়ন এর মান পাই যেতেছি। তাহলে রেজাল্টেড পীড়নটা হইতেছে ঠিক আমাদের এত নিউটন পার মিটার স্কয়ার। চিন্তা করো তো, এল দৈর্ঘ্যের একটা তারকে যদি তুমি ডেল্টা এল পরিমাণ প্রসারিত করতে চাও, অর্থাৎ এল দৈর্ঘ্যের কোন একটা তারের দৈর্ঘ্য ডেল্টা এল পরিমাণ প্রসারণ করার জন্য কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এ ডেল এল স্কয়ার বাই 2l। এটা হচ্ছে আমার কৃত কাজের রাশিমালা, যেটা ইভেন্চুয়ালি কনভার্ট করলে হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতির সমান হয়ে যায় এফ এ ডেল্টা এল স্কয়ার বাই টুয়াইস। এটা হচ্ছে কৃত কাজের মান, এটা হচ্ছে শর্টকাটে কনভার্ট করলে বলতে পারি এল দৈর্ঘ্যের কোন একটা তারকে ডেল্টা এল পরিমাণ প্রসারণ করলে কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। খেয়াল করো পরের প্রশ্নে বলা হচ্ছে কোন একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে 30 সেন্টিমিটার দীর্ঘ একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, ইয়াং এর গুণাঙ্ক এত, যদি তারটাকে টেনে 0.1 সেন্টিমিটার প্রসারিত করা হয় তাহলে কি পরিমাণ কাজ সংঘটিত হবে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমরা তো জানি ওয়াই এ ডেল এল স্কয়ার বাই টুয়াইস এল। তাহলে প্রশ্নে ওয়াই থেকে শুরু করে এ থেকে শুরু করে ডেল্টা এল প্রত্যেকটা মান দেওয়া আছে, সিম্পলি দেখে দেখে বসায় দিলেই ম্যাথ খুব সহজে মিলা যেতেছে। পরের এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো, প্রশ্নে বলা হচ্ছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়নের মান দিয়ে দিছে, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। দেখো আমরা তো জানি ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। দৈর্ঘ্য পীড়নের মান হচ্ছে 30 ইন্টু 10^6, দৈর্ঘ্য বিকৃতির মান হচ্ছে 15 ইন্টু 10^5 ইনভার্স 5। তাহলে এটার মান যদি হিসাব করো 15 2, তাহলে পাইতেছো 2 ইন্টু 10^11। এটা কিন্তু স্টিলের ইয়ং এর গুণাঙ্ক বা লোহার জন্য ইয়ং এর গুণাঙ্কের মান। আমাদের পরের টপিকটা হচ্ছে পয়সনের অনুপাত সিগমা মানে কি। কোন একটা তার যেটাকে আমি টেনে লম্বা করতেছি কিংবা বল প্রয়োগ করে সংকুচিত করার চেষ্টা করতেছি, এই তারের দৈর্ঘ্যের পাশাপাশি তার প্রস্থচ্ছেদের পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। কোন একটা তারের পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির এই অনুপাতটাকে আমরা সিম্পলি চিন্তা করতেছি পয়সনের অনুপাত সিগমা। ধরো কোন একটা তার যেটা তোমার কাছে আপাতত আছে, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, ব্যাস বা আগে ব্যাস চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ধরো ডি। এখন তুমি সিম্পলি করলা কি তারটাকে টেনে দিলা বা তারটাকে তুমি স্কুইচ করে সংকুচিত করে দিছো, তার ফলে তারটা আর একটু মোটা হয়ে গেছে এবং খাটো হয়ে গেছে। এবং এই তারের ব্যাসের পরিবর্তন হচ্ছে ডেল্টা ডি এবং দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডেল্টা এল। তাহলে এর পয়সনের অনুপাত সিগমা ইকুয়ালস টু হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে ডেল ডি বাই ডি। তুমি তো জানো বিকৃতি মানে হচ্ছে একক মাত্রার পরিবর্তন, উপরে পরিবর্তন ভাগ আদি বসাইতে হয়, নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, সেম কথা, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এটা হইতেছে আমাদের পয়সনের অনুপাত, সামনে একটা মাইনাস দেওয়া লাগে। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে কোন একটা তারের দৈর্ঘ্য বিকৃতি যদি ধনাত্মক দিকে হয়, পার্শ্ব বিকৃতিটা ঋণাত্মক দিকে হবে। মানে তার টেনে লম্বা করলে তারটা চিকন হবে, তুমি যদি দৈর্ঘ্য কমানো শুরু করো তারটা মোটা হওয়া শুরু করবে। অর্থাৎ একটার ব্যস্ত আনুপাতিক বোঝানোর জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি। সাধারণত প্রকৃতপক্ষে যত রকমের ধাতু থাকে, আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সিগমার মানটা আমার -1 থেকে +0.5 পর্যন্ত থাকতেছে। এই সীমানার মধ্যে পয়সনের অনুপাত অবস্থান করে। ধাতব পদার্থের ক্ষেত্রে ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান 0 থেকে 0.5 এর মাঝখানে অবস্থান করে। এবং অধিকাংশ ম্যাক্সিমাম ধাতুর সিগমার মান 0.3 এর মধ্যে থাকবে। সিগমা থেকে সিও তে অনেক প্রশ্ন আসছে, যেমন খেয়াল করো আমার এই প্রথম প্রশ্নটা আসছে পয়সনের অনুপাতের সর্বোচ্চ মান কত, সিও 22 আসছে, সেটা হচ্ছে পজিটিভ হাফ। দেন আরো আসছে পয়সনের অনুপাতের মান কোনটি থেকে কত, আরো বলা আছে যে পয়সনের অনুপাতের সীমানা, এই যে আরেকটা আছে সিও 23-24 আসছে।
এই রিলেটেড কোশ্চেন গুলো আমরা রিসেন্ট ইয়ার আসতে দেখি। পরের টপিকটা হচ্ছে আমাদের স্পর্শকোণ বা ক্যাপিলারি অ্যাঙ্গেল। স্পর্শকোণ জিনিসটা কি? যখন কোনো একটা কঠিন পদার্থকে তরল পদার্থের মধ্যে ডুবানো হয় বা সংস্পর্শে আনা হয়, তখন কঠিন তরলের স্পর্শবিন্দু তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি স্পর্শকোণ। একটু বোঝার চেষ্টা করো। এখন একটা তরল পদার্থ আছে আমার কাছে, আমি সিম্পলি করলাম কি, এই যে একটা বিকারে কিছু পরিমাণে লিকুইড আছে, তুমি করলে কি একটা কঠিন পদার্থ রাখার চেষ্টা করছো, কোনো একটা কাঁচ দণ্ড বা কোনো একটা লৌহ দণ্ডকে এটার মধ্যে রাখছো। রাখার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই তরলগুলা কিছুটা পৃষ্ঠটানের প্রভাবজনিত কারণে উপরে উঠে গেছে বা আরোহণ হয়েছে, তাদের মধ্যে কিছুটা, কখনো কখনো অবরোহণও হয়। পৃষ্ঠটান টপিকটা বুঝাবো বলতেছি। তো দেখো, কঠিন তরলের স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে সিম্পল ভাবে স্পর্শবিন্দু অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন পদার্থের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটা আমরা কি বলতেছি? স্পর্শকোণ। স্পর্শকোণের মানের উপর ভিত্তি করে যে একটা তরল কঠিনকে ভিজায় কি ভিজায় না। কখনো যদি স্পর্শকোণের মান সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ থাকে অর্থাৎ 90 ডিগ্রি থেকে বিলো হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই তরলটা কঠিন পদার্থটাকে ভিজাবে এবং সেই তরলের মধ্যে সেই কঠিন পদার্থটা মধ্য দিয়ে তরলটা আরোহিত হবে, উপরের দিকে উঠবে, অর্থাৎ আরোহণ ঘটবে। আরোহণ ঘটতে দেখা যাচ্ছে। যদি কখনো তুমি স্পর্শকোণের মান স্থূলকোণ দেখতে পাও, স্থূলকোণ দেখতে পাও, সেক্ষেত্রে ডিফারেন্ট সিনারিও। সেক্ষেত্রে তরলটা কঠিন পদার্থটা ভিজাইতেছে না, আমরা অবরোহণ দেখতে পাই, অর্থাৎ লিকুইডের মধ্যে যখন আমরা দণ্ডটি স্থাপন করব, এই লিকুইডটা নিচের দিকে অবরোহিত হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমার তরল কঠিনকে ভিজাবে না, সেক্ষেত্রে আমরা অবরোহণ দেখতে পাই। একটা এক্সাম্পল চিন্তা করো, যেমন আমরা যদি কাচদণ্ডকে পানির মধ্যে স্থাপন করি, পানি কাচটাকে ভিজাইতেছে, বিশুদ্ধ পানি এবং কাচের মাঝখানের স্পর্শকোণের মান হচ্ছে 8 ডিগ্রি, অর্থাৎ যেহেতু এটা সূক্ষ্মকোণ 8 ডিগ্রি, দ্যাটস ওয়াই পানি করতে কাজটা কি হইতেছে? ভিজতেছে। বাট তুমি যদি সেই কাচদণ্ডটাকে পানির পরিবর্তে পারদে চোবানোর চেষ্টা করো, পারদ এবং পানির স্পর্শকোণের মান হচ্ছে 140 ডিগ্রি, এটা সিও ফিজিক্সে আসছে। যেহেতু এটা একটা স্থূলকোণ, দ্যাটস ওয়াই পারদ। আমাদের পরবর্তী টপিক যেটা পৃষ্ঠ টান, এটা একটা তরলের ধর্ম বলে বিবেচনা করা যেতে পারে। তরল পৃষ্ঠ সর্বদা তার ক্ষেত্রফলকে সংকুচিত করে রাখতে চায়, তার পৃষ্ঠটাকে সময় টান টান অবস্থায় রাখতে চায়। তুমি যখন কোনো একটা তরল পৃষ্ঠে একটা দণ্ডকে স্থাপন করবা, সেই দণ্ডটা প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভব করবে সেটা হচ্ছে পৃষ্ঠ টানের পরিমাণ। পৃষ্ঠ টান টি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এল, যেখানে এলটা হচ্ছে এখানে কার্যকরী দৈর্ঘ্য। মনে করো কোন একটা লিকুইডের মধ্যে তুমি একটা দণ্ড স্থাপন করতেছো, এই দণ্ডটা যখন লিকুইড পৃষ্ঠে রাখবা, সেই লিকুইডটা দণ্ডটার প্রতি একক ক্ষেত্রফলে কিছু পরিমাণে টান টান বল দিবে, অর্থাৎ পৃষ্ঠটাকে টেনে ধরবে কিছুটা। এই যে তরল পৃষ্ঠ কর্তৃক যে সেই পরিমাণ টান পাইতেছে প্রতি একক দৈর্ঘ্যের জন্য, সেই টানটাকে আমরা বলতেছি পৃষ্ঠ টান। ইউনিট হচ্ছে বলের একক বাই দৈর্ঘ্যের একক, নিউটন পার মিটার। সিম্পল কথা, যে পৃষ্ঠ টানের একক হচ্ছে নিউটন মিটার পার মিটার। সেক্ষেত্রে পৃষ্ঠ টানের মাত্রা কি চিন্তা করে দেখো, উপরে হচ্ছে এম এল টি ইনভার্স টু, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, নিচে হইতেছে দৈর্ঘ্য মানে সেটা এল, কাটা চলে গেলে পৃষ্ঠ টানের মাত্রা হচ্ছে এম টি ইনভার্স টু। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা, সিওর জন্য তো এগুলা খুব ফেমাস এমসিকিউ, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন কথাবার্তা। এখানে শেষ করি নাই। এখানে এই এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ যতটুকু অংশ তরল কর্তৃক ভিজে, তরলের সংস্পর্শে আসা পৃষ্ঠটা। তুমি যখন একটা কলমকে, একটা দণ্ডকে পানির মধ্যে রাখবা, সেই দণ্ডের দুইটা পৃষ্ঠ পানি কর্তৃক ভিজবে। একটা হচ্ছে সম্মুখ পৃষ্ঠটা এল, একটা হচ্ছে তার পশ্চাৎ পৃষ্ঠটা, যেখানে তুমি লেখাটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে আরেকটা এল। তাহলে দণ্ড কর্তৃক পানির স্পর্শ তলটা বা পানি স্পর্শ করতেছে একটা দণ্ডের, তার দৈর্ঘ্যের দ্বিগুণ পরিমাণ অংশ। দ্যাটস ওয়াই আমি যখন দণ্ডের জন্য পৃষ্ঠটান হিসাব করব, তখন পৃষ্ঠটান টি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই 2L, তার দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে সিম্পলি দণ্ডের পৃষ্ঠটান হচ্ছে এফ ইকুয়ালস টু সিম্পলি 2L ইন্টু টি, এটা চাইলে বলা যেতে পারে। আমরা বেসিকলি উপরের সূত্রটাই বেশি মনে রাখি, পৃষ্ঠটান টি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই। পৃষ্ঠটানের উপর কিছু প্রভাব আছে, যেমন তুমি যদি কোনো একটা তরলের তাপমাত্রার পরিবর্তন করো, তার পৃষ্ঠটান পরিবর্তিত হচ্ছে। কোন একটা তরলে যদি বাহ্যিক কোনো প্রকার তেল, চর্বি বা সাবান ফেনা জাতীয় কিছু দিচ্ছ, তার পৃষ্ঠটান কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা যখন কাপড় পরিষ্কার করতে যাই, এই কারণে আমরা গরম পানিতে কাপড় ভালো পরিষ্কার করতে পারি, কারণ গরম পানিতে পৃষ্ঠটান কম, ময়লাগুলোকে ইজিলি সরে আনা যায়। এবং আরো চিন্তা করতে পারো যে বৃষ্টির ফোঁটার কনসেপ্ট চিন্তা করো, বৃষ্টির ফোঁটা কেন গোলাকারে পড়ে? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কারণে লিকুইড তার পৃষ্ঠটাকে সর্বনিম্ন নিয়ে আসতে চায়, সর্বনিম্ন পৃষ্ঠ হচ্ছে একটা গোলকের পৃষ্ঠ। দ্যাটস ওয়াই বৃষ্টির ফোঁটা গোলক আকৃতিতে পড়ে আমাদের কাছে। পৃষ্ঠ শক্তির কথা বলি, পৃষ্ঠ শক্তি হচ্ছে কোনো একটা তরল পৃষ্ঠকে একক পরিমাণ বৃদ্ধি করতে
যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। মানের দিকে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান সমান, অর্থাৎ মাত্রাগতভাবে বলো আর মানের দিকে বলো, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান দুটো কি হয়ে যায়, সমান হয়ে যায়, টি। অর্থাৎ তুমি যদি বেসিক ভাবে চিন্তা করো, যেটা পৃষ্ঠ টানের মাত্রা থাকবে সেটাই পৃষ্ঠ শক্তিরও মাত্রা হবে, সমান সমান মাত্রা হয়ে যাবে। এগুলা থিওরিটিক্যাল কথা ছিল, থিওরিটিক্যাল ফিজিক্সের কথাগুলো বই পড়লে জানা যেতে পারে। বইয়ের তো সময় নাই, তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সেখান থেকে থিওরিটিক্যাল ছোট ছোট কথাগুলো নিয়ে আসবা। পয়সন অনুপাতের সীমানা কত থেকে কত শুরু হচ্ছে, পৃষ্ঠটানের উপর বাহ্যিক প্রভাবক তাপমাত্রার সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়, তারপর ছোট ছোট করে কথাগুলা তোমরা জেনে নিবে। পরের এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করো, প্রশ্নে বলা হচ্ছে ধানের উপরিতলে রাখা 3 সেন্টিমিটার দীর্ঘ সুইকে টেনে তুলতে কি পরিমাণ বলের প্রয়োজন। ওকে, তো এখানে পানির পৃষ্ঠ টানের মান দেওয়া আছে, এটাও একটা চট্টগ্রাম ফিজিক্সের কোশ্চেন যে পানির পৃষ্ঠ টানের মান কত, 72 × 10⁻³ চিন্তা করে দেখতে পারো যে এখানে দৈর্ঘ্যের মান বলে দিচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে 3 সেন্টিমিটার। তো তুমি যদি এখানে টোটাল বলের পরিমাণ হিসাব করতে চাও, পৃষ্ঠ টান টি ইকুয়াল টু ছিল F/L, অ্যাকচুয়ালি এল ছিল তার তরল কর্তৃক স্পর্শকৃত দৈর্ঘ্য। তরল একটা দণ্ডের দুই পাশ থেকে স্পর্শ করতেছে, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ফোর্স F ইকুয়াল টু হয়ে যাবে 2TL, সিম্পলি করলে 2 × 72 × 10⁻³ দৈর্ঘ্যের মান 3 সেন্টিমিটার, তাই 3 × 10⁻²। 3 2 6, 6 × 72 কত হয় আমরা পারবো করলে, আলটিমেট রেজাল্টটা নিয়ে আসবে, এত নিউটন আসবে। এখানে এই ম্যাথে সবচেয়ে বড় যেটা ফাঁকি হিসাবে কাজ করতেছে সেটা হচ্ছে সবাই দৈর্ঘ্যের মান একক বসাবা, 3 সেন্টিমিটার বসাবা, বাট দৈর্ঘ্যের মানটা কিন্তু দ্বিগুণ আকারে বসাইতে হবে, কারণ একটা দণ্ড কর্তৃক আমার পানির স্পর্শকৃত দৈর্ঘ্য দুই রকম। হাতের ডানের পাশে, মানে কলমটার কথা চিন্তা করো, কলমের যেই পাশে ব্র্যান্ডিংটা লেখা আছে সেই পাশটাও তরল কর্তৃক ভিজবে, যেই পাশে ব্র্যান্ডিংটা নাই তার বিপরীত পাশটাও কিন্তু তরল কর্তৃক ভিজবে, সেক্ষেত্রে তার কার্যকর দৈর্ঘ্য হয়ে যাবে তার টোটাল দৈর্ঘ্যের দ্বিগুণ পরিমাণ। পরের এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করো, কোন একটা তারের পীড়ন দেওয়া আছে, ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে হবে। আমরা জানি একক আয়তনে সঞ্চিত শক্তির ডাব্লিউ একক ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক না রে, পীড়ন গুণ বিকৃতি। এখন তোমাদের কাছে পীড়নের মান আছে হাফ ইন্টু পীড়নের মান পি, বাট বিকৃতি তো দেওয়া নাই, কিভাবে কাজ করতে পারি? আমরা না জানি ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু ছিল উপরে পীড়নের মান নিচে বিকৃতির মান, ঠিক না? পীড়ন এবং বিকৃতির অনুপাতকে, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই বলা হয়। তাহলে বিকৃতি ইকুয়ালস টু কি দাঁড়াবে এখানে বলো তো? বিকৃতি হিসাব করলে দাঁড়াচ্ছে উপরে পীড়ন নিচে হচ্ছে ইয়াং এর মডুলাস ওয়াই। তাহলে আমরা এই বিকৃতির মানটা যদি এখানে বসায় দেই P/Y, তাহলে আলটিমেট রেজাল্ট আসতেছে P² / 2Y। এটা হচ্ছে কোনে এই তারটার একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ। আমাদের পরের টপিকটা হইতেছে সান্দ্রতা, ভিসকোসিটি এবং সান্দ্র বল, ভিসকাস ফোর্স। আচ্ছা, সান্দ্রতা হচ্ছে, দেখো আমরা যখন কঠিন পদার্থকে কোনো একটা তলের উপর প্রবাহিত করার চেষ্টা করতেছি, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ ছিল, আর তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রেও একটা ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণটাকে মূলত আমরা সান্দ্রতা হিসেবে চিনি। কোন একটা তলের সান্দ্র বলের পরিমাণ, নিউটনের একটা ফর্মুলা আছে, সান্দ্র বলের পরিমাণ ওই তলের ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতির ও সমানুপাতিক, ডিভি ডি ওয়াই। ওকে, আসলে এটা এভাবে বলছিল যে দুইটা তলের মাঝখানে বেগের পার্থক্যের সমানুপাতিক, দুইটা তলের মাঝখানে পুরুত্বের ব্যস্তানুপাতিক, এবং দুইটা ইকুয়েশনকে একত্রে করলে পাওয়া যাচ্ছে এফ প্রপোর্শনাল টু এ ডেল ভি ডেল ওয়াই। এটাকে বেগের নতি বলা হয়, উপরে বেগের পার্থক্য নিচে উচ্চতার পার্থক্য। এই সমানুপাতিক চিহ্নতে ওঠে একটা ধ্রুবক আনা হয়, এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সান্দ্রতাঙ্কের একক কি এবং সান্দ্রতাঙ্কের মাত্রা কি, এটা খুবই ফেমাস ইম্পর্টেন্ট জিনিসপাতি। এফ ইকুয়ালস টু ইটা এ ডেল ভি ডেল ওয়াই, এটা হচ্ছে সান্দ্র বলের ফর্মুলা, নিউটনের সূত্র। সান্দ্র বল, তুমি যেখানে সান্দ্রতাঙ্ক নিয়ে আসতে চাও, সান্দ্রতাঙ্ক এটা ইকুয়ালস টু থাকবে উপরে ফোর্স ক্ষেত্রফল ইন্টু ডেল ভি ডেল ওয়াই। চিন্তা করে দেখেন, বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার, ডেল ভি ডেল ওয়াই কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড, এবং মিটার কাটাকাটি চলে গেলে আলটিমেটলি সান্দ্রতার একক থাকতেছে নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের একক, সান্দ্রতাঙ্কের একক। মাত্রাটা সিমিলার ভাবে নিয়ে আসতে পারবো না, উপরে বলের মাত্রা বসাবা, নিচে ক্ষেত্রফলের মাত্রা বসাবা, তারপরে এদিকে বেগের নতির মাত্রা বসায় দিলে আলটিমেটলি এটার মাত্রা চলে আসবে। এটার মাত্রাটা হচ্ছে m(L−1 T−1), এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। একটা তরলের পৃষ্ঠের উপর দিয়ে যখন আমরা আরেকটা তরলকে চালনা করার চেষ্টা করি, তত ওপেন এয়ারে, তখন সান্দ্র বলের পরিমাণ নিউটনের সূত্র দ্বারা পরিমাপ করা যায়। বা যখন তুমি তরলের অভ্যন্তরে যাবা, কোন একটা গোলককে ধরো তরলের মধ্যে ছেড়ে দিছো, তরলের অভ্যন্তরে প্রবাহের বাধাটা আমরা সেই আগের সূত্র দিয়ে পরিমাপ করতে পারি না, তরলের বাধার মান তখন হয়ে যায় 6π
ইটা আর ভি, এখানে ভিটা হচ্ছে প্রান্ত বেগ, টার্মিনাল ভেলোসিটি। প্রান্তবেগ নিয়ে কথা অনেক বলার আছে, এখানে এত ছোট করে বলতে এতটুক পারি যে একটা বস্তুকে যখন তুমি ছেড়ে দাও তরলের অভ্যন্তরে, শুরুতে তার বেগ বৃদ্ধি পেতে থাকে। বেগ বৃদ্ধি পেতে পেতে একটা সময় বেগের মানটা আর বাড়ে না, সর্বোচ্চ যেই বেগে যে বেগের মানটা থেমে যায় সেই বেগটাকে আমরা বলতেছি প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটির মান হচ্ছে 2/9, নিচে হচ্ছে ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি। এটা মোস্ট প্রবাবলি টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশন ছিল, যেখানে রো হচ্ছে আমার তরলের ঘনত্ব, সিগমা হচ্ছে আমার গোলকের ঘনত্ব। একটু মনে রাখা ভালো, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব দুই রকম। তরল পদার্থের তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে সান্দ্রতাঙ্কের মান কমতে থাকে, উল্টা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতাঙ্কের পরিমাণ বাড়তে থাকে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার সাথে সান্দ্রতাঙ্কের সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াইতেছো, প্রতি 80 ডিগ্রি তাপমাত্রা বাড়াইতে গেলে সান্দ্রতাঙ্কের পরিমাণ প্রায় 2 থেকে 3 ডিগ্রি, 3 গুণ বৃদ্ধি পাওয়া যায়। হ্যাঁ, এটা ভালো একটা এমসিকিউ। প্রতি 80 ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের সান্দ্রতাঙ্ক পূর্বের তুলনায় 2-3 গুণ বৃদ্ধি পায়। বাট তরল পদার্থের ক্ষেত্রে বিপরীত, তরল পদার্থের তাপমাত্রা যত বাড়াইবা সান্দ্রতাঙ্কের পরিমাণ তত কমতে থাকে। এই ইকুয়েশন একটু ভুল ছিল, ভুলটা হচ্ছে যে 2/9 সব ঠিকঠাক আছে, এখানে ব্যাসার্ধ হবে আর স্কোয়ার। ওকে, তো এই বড় বড় ইকুয়েশন গুলো একটু দেখে যেতে হবে, এটা খাতায় লেখা রাখবা, জাস্ট পরীক্ষা যাওয়ার আগে এগুলো একটু রিভাইজ করতে হবে, একটু দেখতে হবে। তো এটাতে আর স্কোয়ার হয়তো বসিয়ে দিছি। পরের টপিকটা শোনো, কোন একটা বায়ুর বুদবুদ যদি থাকে, কোন একটা বুদবুদের মধ্যে অতিরিক্ত কিছু পরিমাণে চাপ আছে, যেমন তুমি যদি একটা তরলের বুদবুদের কথা চিন্তা করো, তরলের পৃষ্ঠ টান তাকে সংকুচিত করতে চাইবে, এবং অভ্যন্তরীণ থাকা বাতাস, বায়ুর যে একটা চাপ থাকে এবং বাহ্যিক বায়ুর যেটা চাপ থাকে, এই চাপের কারণে ভিতরে থাকা বাতাসটা বের হয়ে আসতে চাইবে। অর্থাৎ একটা প্রেসার হচ্ছে পৃষ্ঠটান কর্তৃক ভিতরের দিকে চাপ প্রয়োগ করতেছে, লাইক সংকুচিত হতে যাচ্ছে, আর ভিতরে থাকা বায়ুগুলা বাহিরে বের হইতে চাইতেছে, অর্থাৎ প্রসারিত হতে চাইতেছে। এই যে একটা তারতম্য, এই তারতম্যের কারণে যে অতিরিক্ত পরিমাণ চাপ থাকে, সেই ডেল্টা পি এর মান হচ্ছে 2T/R। যত ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ডেল পি তরলের অভ্যন্তরে বায়ু, তরলের বুদবুদের অতিরিক্ত চাপের রাশিমালা 2T/R। যদি কখনো পানি উল্লেখ করে, পানি বুদবুদ, বৃষ্টির ফোঁটা, সেক্ষেত্রে তুমি ইকুয়েশন এটা ইউজ করতে পারো। বাট সাবান ফোঁটার ক্ষেত্রে এই চাপের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়, কারণ তাদের জন্য পৃষ্ঠের পরিমাণ দুইটা হিসাব করে, সেক্ষেত্রে ডেল পি ইকুয়ালস টু হয়ে যাবে 4T/R। অর্থাৎ তরল ফোঁটা, বৃষ্টির ফোঁটা, সেক্ষেত্রে 2T/R। তো যেমন আছে তেমন, কিন্তু সাবান যদি বলে ফেলে সামহাও ডিটারজেন্ট, সাবান, ফেনা, সেক্ষেত্রে আমার ডেল পি ইকুয়ালস টু 4T/R। দেখো আমার শেষের এই টপিক গুলা, যেমন আরেকটা টপিক আছে কৌশিকতা। হ্যাঁ, তরলের অভ্যন্তরে কোন একটা কৌশিক নলকে যদি তুমি তরলের অভ্যন্তরে স্থাপন করো, সেই কৌশিক নলের গাত্র বেয়ে পানি উপরের দিকে উঠে আসতেছে, আরোহণের পরিমাণ এইচ ইকুয়ালস টু হচ্ছে 2T cos θ/r, যেখানে থিতা স্পর্শকোণ, আর হচ্ছে সেই কৌশিক নলের ব্যাসার্ধ, টি হচ্ছে পৃষ্ঠটান, এইচ হচ্ছে তরলের আরোহণ বা অবরোহণ। এই টপিক গুলা চাইলে পড়াইতে পারি, বাট আমি একটু বাধা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সাবান বুদবুদের অতিরিক্ত চাপ, তরলের পৃষ্ঠ টান, হ্যাঁ, আসে নাই, এগুলো কোথাও আসে না। এগুলোতে কোশ্চেন নিতে গেলে আমাকে অন্য ইউনিভার্সিটি কোশ্চেনে যাইতে হবে, শুধু শুধু তোমার অতিরিক্ত পড়া পড়াইতে হবে, আমি চাচ্ছি না সেটা। তুমি জাস্ট বেসিক কিছু পড়া করে যাও। এই চ্যাপ্টার থেকে জাস্ট পীড়ন বিকৃতির টপিক গুলা ইম্পর্টেন্ট টপিক দেখতে পাচ্ছি। পৃষ্ঠটানের একক মাত্রা, সান্দ্রতাঙ্কের একক মাত্রা, কখন বাড়ে কখন কমে, প্রভাবক গুলা, এই ছোট ছোট জিনিসগুলো দেখলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা তাই এই চ্যাপ্টারের উপর আর ইলাবোরেট এক্সারেট করতেছি না, লাইক কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন। তোমাকে পড়াইতে পারি, তোমার ব্রেনের চাপ বাড়াইতে পারি, বাট এগুলো কোনো কাজের না, এগুলো আসে না সাধারণত। তো আমরা এই ছোটখাটো টপিক গুলা পড়ি। আজকে আমাদের ক্লাসটা এতটুকু অব্দি রাখলাম, দেখা হচ্ছে অন্য ক্লাসে। আল্লাহ হাফিজ।